আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। আসছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে জানিয়ে প্রধান উপদেষ্টা আবারও বলেন, ওই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। মুনতাসির মামুনের প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, মহান বিজয় দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় থাকাকালীন স্বৈরাচার সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে অর্থনীতি মজবুত করতে। গত 16 বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি ঢেকে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের কথা উল্লেখ করে কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে, সে প্রশ্নও রাখেন প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচারের নিপীড়নের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের রিপোর্টে। গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা। এই রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসছে যে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে। রমজান মাসের মতো আগামী দিনগুলোতেও দ্রব্যমূল্য সহনীয় রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে আশ্বস্ত করেন প্রফেসর ইউনূস। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। গত সরকারের আমলে ভিন্ন মতকে দমন করার জন্য মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল বলেও জানান প্রধান উপদেষ্টা। গত ফ্যাসিস্ট সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারা দেশে পর্যন্ত ৬,২৯৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। প্রত্যাহার করা হচ্ছে। আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে কর্মসংস্থান বাড়ানো বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম ERF এর সঙ্গে প্রাক বাজেট বৈঠকে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আগামী 2025-26 অর্থ বছরের বাজেট সংক্ষিপ্ত আকারে 50-60 পৃষ্ঠার বক্তব্য হবে। সরকার বাস্তবায়নযোগ্য বাজেট করতে চায় জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বাজেটে পরবর্তী সরকারের জন্য একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার। ব্যবসা বান্ধব কর ব্যবস্থা হয়, কর ব্যবস্থা করতে হলে করের উপর বিরাট একটা টার্গেট আছে। আমি সবসময় রিকোয়েস্ট করি, আপনারা যারা কর দেবেন তারা করটাকে ভাবুন একটা সোশ্যাল সার্ভিস, সার্ভিস টু দ্য কান্ট্রি। এই যে আমি সার্ভিস পাই না, কর দিলে আমার লাভ হয় না, আমার ওখানে লাইটটা জ্বলে না, ট্যাক্স দেওয়ার পরেও লাইট জ্বলে না আমার ওখানে, আপনার ওখানে লাইট না দিলে আপনাকে দরিদ্র পরিবারের লাইট জ্বলবে। এটা সার্বিকভাবে আপনি দেখবেন যে দেশের মঙ্গলের। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে সংস্কার সহ অন্যান্য কার্যক্রম দ্রুত শেষ করা প্রয়োজন বলে মনে করে কমিশন। দুপুরে এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন সংস্কারে 9টি বিষয়কে প্রাধান্য দিয়ে ইসির মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আলোচনার মাধ্যমে দ্রুতই এ বিষয়ে লিখিত মতামত দেওয়া হবে। এমআর আসাদের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ডিসেম্বরের ডেডলাইন ঠিক রাখতে ইসির আইন, বিধিমালা সহ নানা বিষয়ে কমিটিগুলোর বৈঠক হচ্ছে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে চিঠি। এ বিষয়ে সাংবাদিকদের জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।
গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন এর একটা, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকা হালনাগাদকরণ, অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ। এই 9টা বিষয়ের উপরে আমাদেরকে মতামত বা আমাদের আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে। দ্রুতই 9টি বিষয়ে লিখিত মতামত জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচনের টার্গেট নিয়েই সব কাজ শেষ করতে চায় ইসি। এই সুপারিশগুলো তো সন্নিবেশ করবেন মাননীয় কমিশন। কাজেই মাননীয় কমিশন যতক্ষণ না পর্যন্ত এই সুপারিশগুলো সন্নিবেশ করছেন ততক্ষণ পর্যন্ত আমার এই ব্যাপারে বলার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচন ডিসেম্বর, সেই ডিসেম্বরকে টার্গেট রেখে আমাদের এই জিনিসগুলো কাজ করার ব্যবস্থাটা আমাদের দিক থেকে। কাজেই এর বাইরে ব্যাহত হবে বলে আমি মনে করি না। সংস্কার প্রসঙ্গে বলেন, স্বল্পতম সময়ের মধ্যেই সুষ্ঠু সমাধান চায় নির্বাচন কমিশন। স্বল্পতম সময়ের ভিতরে করব যাতে জিনিসটাকে আমরা সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যেতে পারি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। টালবাহানা না করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এই দাবি জানান তারা। এই সময় নির্বাচন বিলম্বিত করতে নানা চক্রান্ত চলছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের শীর্ষ নেতারা ছাড়াও এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা। বক্তব্যে বিএনপি নেতারা অভিযোগ করেন, ফেসিবাদের দোসররা ভোল পাল্টে এখন দেশপ্রেমিক সাজার চেষ্টা করছে। এদেশের মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং আমরা বাংলাদেশের রাজনীতিকরা, বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্নভাবে দেশের সেনাবাহিনীকে আবারও প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার মতো সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কোনো ধরনের বাহানা না করে অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। কারো কোনো আবদার এগুলোর দিকে আপনারা তোয়াক্কা না করে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেন, ষড়যন্ত্র যারা করে তার বিরুদ্ধে জনগণই দায়িত্ব নেওয়া, তার সমাধান করে। নির্বাচন বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সব চক্রান্ত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ শুরু করেছি। আমাদের কাছে নিঃসন্দেহে এটা অত্যন্ত আবেগের। মুক্তিযুদ্ধকে অনেকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন বলে আফসোসও জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাধারণ জনগণ যাতে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সড়কে শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর। এই উৎসবে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। ঈদে অনেকটাই ফাঁকা থাকে রাজধানী ঢাকা। মানুষের বাড়ি ফেরা নিরাপত্তা যেমন দরকার, তেমনি রাজধানীতেও প্রয়োজন হয় বাড়তি নিরাপত্তার। তাই দেশবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভা শেষে উপদেষ্টা বলেন, ঈদ ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হবে, বৃদ্ধি পাবে রাজধানীতে গোয়েন্দা নজরদারি। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধকল্পে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, যেমন টহল বৃদ্ধি করা হবে, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হবে
এবং ঈদ যেন নির্বিঘ্নে সবাই করতে পারে, এবং রাস্তাঘাটে আরও চেকপোস্টও বাড়ানো হবে। ঈদে অতিরিক্ত যাত্রী ও ভাড়া না বৃদ্ধি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের সময় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায়ও পুলিশ অধিদপ্তর এবং প্রয়োজনীয় অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, এবং সকল কন্ট্রোল রুম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় জয়েন্ট অপারেশন সেন্টারের সাথে যোগাযোগ রক্ষা করা হবে। ঈদ উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক, নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয়, অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দিয়েছে। নারী ও শিশু নির্যাতন নিয়ে সরকারের জিরো টলারেন্স উল্লেখ করে এই বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে বলে জানান জাহাঙ্গীর আলম। ধর্ষণ সহ নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট, এটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রেলের ঈদযাত্রায় এখনও স্বস্তি। দ্বিতীয় দিনেও নির্ধারিত সময়ে ছেড়েছে প্রতিটি ট্রেন। কোনো রকম ধকল ছাড়াই বাড়ি ফিরতে পারায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানান, সরকারি ছুটির পর বাড়তি চাপ সামলাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। তানজিদ ভুঁইয়ার আরেকটি প্রতিবেদন। ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। শুরুতেই ছাড়ে ধূমকেতু এক্সপ্রেস, পরের ট্রেনগুলো গেছে নির্ধারিত সময়েই। ঈদের আনন্দ উপভোগে পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন অনেকে, বিশেষ করে শিশুদের মাঝে বাড়তি আনন্দ। অনেকদিন পরে যে দেশে যাচ্ছি, দাদু দাদির সাথে দেখা করতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। ঈদের জন্য বাড়িতে যাচ্ছি, খেলাধুলা করব, সবার সাথে খেলবো, আনন্দ করব। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়া হচ্ছে না, তাই ভিড় বাড়লেও প্ল্যাটফর্মে অনেকটাই স্বস্তি। ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারছেন যাত্রীরা। অনেক বড় লাইন ধরে টিকিট পেতো না, এক কথায় অনেক কষ্ট হতো। আর এখন সহজেই ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারছি অনলাইনে। অনলাইনে থাকলে ঘরে বসে এই গরমের মধ্যে সেটা সাফার করা লাগে না, অনলাইনে ইজিলি টিকিটটা পেয়ে যাই। হ্যাঁ, এটা অবশ্যই সহজ। তাদের ক্ষেত্রে আর কি অনলাইনে টিকিট কাটাটা খুব সহজই হয়, আর হ্যাঁ, কষ্ট কম হয়। ঈদ এবং ফিরতি যাত্রা স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখী মানুষ যারা নারী টানে বাড়ি ফিরে যেতে চাচ্ছে, আমরা রেলওয়ে সেবাধর্মী প্রতিষ্ঠান, আমাদের উপর অর্পিত দায়িত্ব যে আমাদের সম্মানিত যাত্রীরা যাতে গন্তব্যে তাদের বাড়ি পৌঁছতে পারে, এটা হচ্ছে আমাদের মূল কাজ। এদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট দিচ্ছে রেলওয়ে। মঙ্গলবার দেয়া হয় 4 এপ্রিলের টিকিট। যে কোনো বিষয়ে আমাদের অন্য যে কোনো সময় চেয়ে আমাদের মনোযোগটা এখন বেশি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় বিভিন্ন মহাসড়কে যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। এর মধ্যে গাজীপুর চৌরাস্তা ও কালিয়াকৈরে চন্দ্রাতে মাথা মোড় এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর, মোরগাপাড়া চৌরাস্তা সহ বেশ কয়েকটি মোড় অন্যতম। যাত্রী ও চালকদের দাবির প্রেক্ষিতে এসব এলাকায় সতর্ক অবস্থান থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলের চিত্র জানাতে চন্দ্রা মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলহাজ হোসেন। আলহাজ, ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সার্বিক চিত্র আমাদের জানাবেন। মহাসড়কের চন্ডা এলাকায়, এই চন্ডা এলাকায় কিন্তু প্রতি বছরই এই চন্ডাকে ঘিরে কিন্তু যানজটের সৃষ্টি হয়। আমি যদি একটু দেখাতে চাই যে রাতের যে চিত্রটি দেখতে পাবেন, যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চিত্রটি, যে যানবাহন কিন্তু এখনো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং যাত্রী যাতে উঠতে পারে তার জন্য কিন্তু অপেক্ষমান কিছু যাত্রী রয়েছে। এবং পাশে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা কিন্তু এবং যানবাহন চলতেছে এবং ধীর গতিতে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, যে আইন শৃঙ্খলা বাহিনী যে বিষয়টি জানিয়েছেন, যে তারা জানিয়েছেন নির্বিঘ্নে যাতে বাড়ি পৌঁছাতে পারে, যে তার জন্য তারা মাঠে কাজ করে যাচ্ছে। আমি আমার সহকর্মী কোনাবাড়ি কাশিমপুর প্রতিনিধি মেহেদী হাসানের সাথে আমি কথা বলবো। আসলে কোনাবাড়ির যে পরিস্থিতি অবস্থা, যে যানজটের যে পরিস্থিতি অবস্থা, তিনি আমাকে কিছু জানাবেন। আলহাজ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে চন্দ্রা থেকে, আমিও কিন্তু কোনাবাড়ি থেকে যে আসার পথে দেখেছি যে কোথাও কোথাও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। একটা বিষয় আপনি জানেন যে
কাশিমপুর, কোনাবাড়ি এবং গাজীপুর আসলে শিল্প অধ্যুষিত এলাকা হতে কিন্তু আপনি জানেন যে গার্মেন্টস গুলো এক যুগে যখন ছুটি হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে যানজটের সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আমরা বিভিন্ন ড্রাইভারদের সাথে, চালকদের সাথে কথা বলেছিলাম। চালকরা যেমনটি আমাদেরকে বলেছিলেন যে এই যে রাস্তাটি ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি, সেই মহাসড়কে কিন্তু যে অটোর যে দৌরাত্ম, সেই অটোর দৌরাত্মের কারণে কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়। আর একটা বিষয় যদি একটু বলি যে বাহিরের যে গাড়িগুলো আমাদের সাথে যে আমার সহকর্মী যে ছিলেন তিনি জানাচ্ছিলেন যে কোনাবাড়ির পরিস্থিতি এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈর চন্ডা থেকে সর্বশেষ পরিস্থিতি। আলহাজ, আপনাকে ধন্যবাদ। এদিকে পদ্মা সেতু চালু হওয়ায় এবার দক্ষিণাঞ্চলে কমে গেছে নৌপথে যাত্রীর চাপ। স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সড়ক পথই বেছে নিচ্ছেন তারা। লঞ্চ যাত্রার খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। সদরঘাটে নৌপথে যাত্রীর চাপ কেমন দেখছেন? তাসনুবা, মুসলিম জাহানের সর্ববৃহৎ বা সবচেয়ে বড় যেই উৎসব রয়েছে সেই উৎসবের নাম হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে নাড়ি টানে বাড়ি ফেরা যাত্রীদের যাত্রা ইতিমধ্যে নৌপথে শুরু হয়েছে। আপনি জানেন যে এইখানে ঢাকা সদরঘাট থেকে 175টি নৌযান ছোট বড় মিলিয়ে 50টি রুটে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটে ঈদ যাত্রার যাত্রীদের নিয়ে তারা নির্বিঘ্নে চলাফেরা করতে যেতে পারে, সেই জন্য সরকার নানামুখী ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভ রয়েছে। আমরা দেখেছি যে সশস্ত্র আনসার বাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ সহ সকলেই তাদের টহল জোরদার করেছে। আমরা সদরঘাটে এসে দেখেছি সকলে প্রস্তুত রয়েছে। তবে ঈদকে ঘিরে যে একটা নিয়মিত যে ভিড়, সেই ভিড়টা এখনও শুরু হয়নি, কারণ এখনও অনেক অফিস আদালত ছুটি হয়নি। আর যে কারণেই ঈদে যারা আগেভাগে তাদের পরিবারের সদস্যদের বাড়ি পৌঁছে দিবে নিরাপদে, তারাই মূলত তাদের পরিবারের সদস্যদের লঞ্চে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আগেভাগে পাঠিয়ে দিচ্ছেন। যাদের অফিস ছুটি হয়নি তারা এখনও তো যেতে পারছে না, যে কারণে এখনও ওই বড় ধরনের ঈদের ভিড় শুরু হয়নি। তবে এখানে লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছে, লঞ্চের যারা চালক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বৃহস্পতিবার থেকে মোটামুটি ঈদ যাত্রা শুরু হয়ে যাবে ধুমছে। এইখানে আমি একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনি এত আগেভাগেই যাচ্ছেন, কি অবস্থা লঞ্চে, কেমন দেখছেন? ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে মুসলিম উম্মার সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদ উল ফিতর। আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি। আমরা এই বছরে একটু আগেভাগেই ছুটি পেয়েছি, যেটা আসলে অতীতে আমরা পাই নাই। এই সুযোগে আমরা আসলে একটু আগেভাগেই যাচ্ছি পরিবার পরিজনকে সময় দেওয়ার জন্য। আমাদের যারা মুরব্বী এবং যারা আমাদের পরিবার গ্রামে বসবাস করে তাদের সাথে আমরা ঈদ উদযাপনের জন্য, যেমনটা শুনছিলেন যে ঈদ উদযাপনের জন্য অনেকে একটু আগেভাগে ছুটি নিয়ে যাচ্ছেন বা কেউ ছুটি পেয়েছেন তারাও যাচ্ছেন। তো সব মিলিয়ে ঈদ যাত্রা এখনই খুব বেশি ভিড়, বাড়তি চাপ যাত্রীর এখনই শুরু হয়নি। তবে আগামীকাল পরশু থেকে আশা করা যায় যে ঈদ যাত্রায় নৌপথে প্রচণ্ড বাড়তি চাপ থাকবে এবং এ সময় নৌপথ চলাচলে বালখেট এবং অন্যান্য মালবাহী নৌযানগুলোকে ঈদের পরে 5 দিন এবং ঈদের আগে 5 দিন চলাচলে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে নৌযাত্রা যাতে নির্বিঘ্ন হয় এমনটাই প্রত্যাশা করছেন বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের যাত্রীরা। এই সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। তাসনুবা। আরফ, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতাল আনা হয়েছে তামিম ইকবালকে। হার্ট অ্যাটাকের পর থেকে গাজীপুরের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সফলভাবে তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের 48 ঘন্টার পর্যবেক্ষণ শেষ হওয়ার আগেই তাকে ঢাকায় স্থানান্তর করা হলো। এর আগে তাকে দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। সেখানে এক ব্রিফিংয়ে তামিমের স্বাস্থ্যের বিষয়ে এসব তথ্য জানান তিনি। এবারে যেটা এক্সট্রিম ক্রিটিক্যাল পর্যায়ে ছিল, আল্লাহর রহমতে আমরা সেটা ওভারকাম করে এসেছি। উনি সুস্থ আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, স্যারদের সাথে কথা বলেছেন। আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। ইনশাল্লাহ আমরা ওনাকে সুস্থভাবে এখান থেকে ডিসচার্জ করতে পারবো।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 61 ফিলিস্তিনির মৃত্যুতে 50,000 ছাড়িয়েছে প্রাণহানি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে টানা 8 দিনের তাণ্ডবে গাজায় বাস্তুচ্যুত হয়েছে 1,24,000 মানুষ। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্কে গেল 5 দিনে 9 সাংবাদিক সহ সহস্রাধিক জনতাকে আটক করেছে পুলিশ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ক্ষমতায় টিকতে হাসিনা নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়ে গেছেন, বললেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু হওয়ার আশ্বাস। আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান বাড়ানোই বড় চ্যালেঞ্জ, বললেন অর্থ উপদেষ্টা। বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নের আশা। ঈদ উৎসব নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সড়ক শৃঙ্খলায় আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুম। এবং ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেল, সড়ক, নৌপথে মানুষের ঢল, মহাসড়কে যানজটের শঙ্কা, যত্রতত্র পার্কিং ও অটোরিকশা বন্ধের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।